বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আবার হাজির হলাম এই ডিগ্রির অনলাইন ক্লাসে। আমি নাসরিন সুলতানা, প্রভাষক অর্থনীতি, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে আমি যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটি হচ্ছে ডিগ্রির প্রথম বর্ষের প্রথম পত্র বেসিক অর্থনীতি। গত ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে যেটা পড়াবো সেটি হচ্ছে কস্ট থিওরির প্রথম অংশ, যেটা দীর্ঘকালীন গড় খরচ রেখা বা এলএসি রেখা কি, এলএসি রেখা ও এসএসসি রেখার মধ্যে সম্পর্কটা কি, এবং ফাইনালি আমরা দেখব কাম্য উৎপাদন এবং কাম্য মাত্রার উৎপাদন কি। তাহলে শুরুতে আমরা দেখব দীর্ঘকালীন গড় খরচ রেখা কি। দীর্ঘকালীন গড় খরচ রেখা কি সেটা আমরা পূর্বের যে ক্লাসে স্বল্পকালীন গড় খরচ রেখা পড়েছি তার ধারাবাহিকতায় আমরা দেখব। আমরা পূর্বের যে ক্লাস অর্থাৎ গত ক্লাসে আমরা দেখেছি স্বল্পকালীন গড় খরচ রেখা। স্বল্পকালীন গড় খরচ রেখা ছিল যেখানে দুটি খরচ ছিল, একটি হচ্ছে গড় স্থির খরচ আর একটি গড় পরিবর্তনীয় খরচ। এই দুটি খরচের সমন্বয়ে স্বল্পকালীন গড় খরচ রেখা পেয়েছি। কিন্তু এই দীর্ঘকালীন গড় খরচ রেখা যেটা, সেটাতে আমরা দেখতে পাবো দীর্ঘকালে সকল খরচই পরিবর্তনশীল। উৎপাদনের আয়তন বাড়ানো কমানোর ক্ষেত্রে কোনো প্রকার স্থির খরচ থাকে না বিধায় এখানে দীর্ঘকালে উৎপাদনের মাত্রাও পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘকালে উৎপাদন ক্ষেত্রে যে মাত্রাগত পরিবর্তন হয় তা যে রেখার মাধ্যমে দেখানো হয়, অর্থাৎ খরচটা যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকে দীর্ঘকালীন গড় খরচ রেখা বলে। শিক্ষার্থীরা, আমি আবার বলছি, দীর্ঘকালে উৎপাদন ক্ষেত্রে সকল খরচ পরিবর্তন বিবেচনা করে গড় খরচ যে রেখাটার মাধ্যমে দেখানো হয় তাকে দীর্ঘকালীন গড় খরচ রেখা বলে। আমরা বিভিন্ন ধরনের ঘর বাড়ি যন্ত্রপাতি ভারী জিনিসপত্র যেগুলো স্বল্পকালীন স্থির খরচ হিসেবে বিবেচনা করতাম, এখানে দীর্ঘকালের সকল খরচটা কিন্তু পরিবর্তনশীল। এখানে কোনো প্রকার স্থির খরচ থাকবে না। উৎপাদনের পুরো আয়তন বা মাত্রা পরিবর্তন করা সম্ভব হয় বলে এখানে সকল উপকরণকে পরিবর্তনশীল বিবেচনা করা হয় এবং উৎপাদনের মাত্রাও পরিবর্তনশীল বিবেচনা করা হয়। আর স্বল্পকালে আমরা দেখতাম একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে বা একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে উৎপাদনটা পরিচালনা করা হতো, যার কারণে কিছু খরচ স্থির থাকতো আর কিছু খরচ পরিবর্তনশীল থাকতো। কিন্তু আমরা দীর্ঘকালে দেখি সকল খরচগুলো পরিবর্তনশীল, যার কারণে পুরো আয়তনটাও পরিবর্তন হয়ে যায়। তাহলে শিক্ষার্থীরা, একটি শিল্প প্রতিষ্ঠান বা ফার্মে উৎপাদন খরচের সকল যদি পরিবর্তনশীল হয় এবং সেক্ষেত্রে আমরা গড় খরচটা যদি অঙ্কন করি বা রেখে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে গড় খরচটা ছড়ানো ইউ আকৃতির হয়ে থাকে। কিন্তু স্বল্পকালে গড় খরচ টাকা ইউ আকৃতির ছিল, কিন্তু সেটা অনেকটা ছড়ানো ছিল না, একটু চাপা ছিল। কিন্তু দীর্ঘকালের যে গড় খরচ টাকা সেটা ছড়ানো ছিল। এবং এখানে আমরা আরও একটা বিষয় দেখব, স্বল্পকালের ছোট ছোট যে গড় খরচ রেখা সেগুলোর সমন্বয়ে কিন্তু দীর্ঘকালীন গড় খরচ রেখা পাওয়া যায়। শিক্ষার্থীরা, বিষয়টা একটু খেয়াল করি, স্বল্পকালে যে গড় খরচ রেখা ছিল অর্থাৎ এসএসসি রেখা, সে অনেকগুলো এসএসসি রেখার সমন্বয়ে আমরা দীর্ঘকালীন গড় খরচ রেখা পাই। অর্থাৎ একটি দীর্ঘকালীন গড় খরচ রেখায় অনেকগুলো স্বল্পকালীন গড় খরচ রেখা লুকায়িত থাকে। অর্থাৎ দীর্ঘকালীন গড় খরচ রেখার মধ্যে স্বল্পকালীন গড় খরচ রেখার সমন্বয়ে বা আচ্ছাদনে আচ্ছাদিত থাকে বলে দীর্ঘকালীন গড় খরচ রেখাকে আচ্ছাদন রেখা বা এনভেলাপ কার্ভ বলে। আমরা একটু লিখে নিই বিষয়টা কী হবে। আচ্ছাদন রেখা বা এনভেলাপ রেখা বলা হয়। শিক্ষার্থী, তাহলে বিষয়টা আমরা আরেকটু বুঝি।
স্বল্পকালে অনেকগুলো আচরণের সমষ্টি নিয়ে দীর্ঘকালীন গড় খরচ রেখা অঙ্কন করা হয় বলে বা দীর্ঘকালীন গড় খরচ রেখা পাওয়া যায় বলে দীর্ঘকালীন গড় খরচ রেখাকে আচ্ছাদন রেখা বা এনভেলাপ রেখাও বলা হয়। এবং এখানে আরেকটা বিষয় একটু বলা দরকার, দীর্ঘকালীন গড় খরচ রেখাকে আবার প্ল্যানিং কার্ভ বা পরিকল্পনা রেখাও বলে। আমি কি বলেছি? দীর্ঘকালীন গড় খরচ রেখাকে প্ল্যানিং কার্ভ বা পরিকল্পনা রেখাও বলে। এর কারণটা কি? এর কারণটা আমরা একটু জেনে নিই। আমরা জানি কেন প্ল্যানিং কার্ভ বলা হয়। দীর্ঘকালীন গড় খরচ রেখাকে কেন প্ল্যানিং কার্ভ বলা হয়? আমরা একটু আগেই বললাম, স্বল্পকালীন অনেকগুলো গড় খরচ রেখার সমন্বয়ে দীর্ঘকালীন গড় খরচ রেখা পাওয়া যায়। অর্থাৎ দীর্ঘকালীন গড় খরচ রেখার প্রতিটি বিন্দুতে স্বল্পকালীন গড় খরচ রেখার বৈশিষ্ট্য বা দীর্ঘকালীন গড় খরচ রেখা স্বল্পকালীন গড় খরচ রেখা লুকিয়ে আছে। আমরা একটু চিত্রটা একটু হেল্প নিই, তাহলে আমাদের বিষয়টা একটু ক্লিয়ার হবে। আমরা এই যে একটু দীর্ঘকালীন গড় খরচ নিলাম এলএসি, যেটা ছাড়ানো এখানে 3টা বিন্দু নিব। 3টা বিন্দুতে আমরা দেখে নিব শিক্ষার্থীরা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি বিষয়টা কি ব্যাখ্যা করতে চেয়েছি। এখানে চিত্রে লম্ব অক্ষে হচ্ছে গড় খরচ, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। আর এখানে যে বাইরের রেখাটা, এটা হচ্ছে এলএসি রেখা, আমরা যেটা এতক্ষণ পড়ছি, দীর্ঘকালীন গড় খরচ রেখা, লং রান অ্যাভারেজ কার্ভ। এবং এখানে এসএসসি 1, এসএসসি 2, এসএসসি 3 হচ্ছে 3টি স্বল্পকালীন গড় খরচ রেখা। এই 3টি স্বল্পকালীন গড় খরচ রেখার সমন্বয়ে আমরা পেয়েছি এলএসি রেখা। একটু আগে যেটা দেখেছি আচ্ছাদন রেখা বলা হয় কেন, এখানে দেখা যাচ্ছে যে এই এলএসি রেখার ভিতরে সবগুলোই মানে ছোট ছোট সবগুলো রেখায় কিন্তু কি স্বল্পকালীন গড় খরচ রেখা। আমরা এখানে 3টা রেখা নিয়েছি, কিন্তু এখানে প্রত্যেকটা বিন্দুতে অনেকগুলো স্বল্পকালীন গড় খরচ রেখা রয়েছে, যেগুলোকে এই দীর্ঘকালীন গড় খরচ রেখা আচ্ছাদন করে রেখেছে বলে একে আচ্ছাদিত রেখা বা আচ্ছাদন রেখা বলা হয়। এখন আমি যে বিষয়টা ব্যাখ্যা করার জন্য তোমাদের সাথে চেষ্টা করছি, সেটি হচ্ছে প্ল্যানিং কার্ভ বা পরিকল্পনা রেখা বলা হয় কেন। আমরা জানি প্রত্যেকটা ফার্ম বা উৎপাদনকারী চেষ্টা করে সবসময় কম খরচে বেশি পরিমাণ উৎপাদন করতে। সে তার উৎপাদনের বিভিন্ন পর্যায়ে চেষ্টা করে সবসময় মানে কম খরচে যখন সর্বোচ্চ উৎপাদনটা কিভাবে করা যায়। তো একটা ফার্ম বা উৎপাদনকারী খুঁজতে খুঁজতে দেখা যায় যে যেখানে সর্বনিম্ন বিন্দু, সেখানে ওই যে পরিমাণ উৎপাদন করা হবে সেই পরিমাণ উৎপাদনের সর্বনিম্ন খরচটা পাওয়া যায়। আমি আবার বলছি, অর্থাৎ কাম্য উৎপাদন বিন্দুটা কোন জায়গায় পাওয়া যায়? যেখানে একটি এলএসি রেখা এবং এসএসসি রেখার সর্বনিম্ন পরস্পর স্পর্শক হয়, অর্থাৎ সর্বনিম্ন খরচে সর্বোচ্চ উৎপাদন যেখানে পাওয়া যায় তাকেই কাম্য উৎপাদন বা কাম্য মাত্রার উৎপাদন বলা হয়। এই জন্য এই যে কাম্য মাত্রার উৎপাদন পাওয়ার জন্য বা কাম্য উৎপাদন পাওয়ার জন্য একটা ফার্ম যে পরিকল্পনা গ্রহণ করে, সেই পরিকল্পনাটা আমরা দীর্ঘকালীন গড় খরচ রেখার মাধ্যমে পেয়ে যাই বলে একে পরিকল্পনা রেখা বা প্ল্যানিং কার্ভও বলা হয়। আমি বিষয়টা আরেকটু গুছিয়ে বলি। আমরা জানি এলএসি রেখা হচ্ছে স্বল্পকালীন অনেকগুলো গড় খরচ রেখা বা স্বল্পকালীন যেটা এসএসসি রেখার সমন্বয়ে গঠিত। এই যে এসএসসি রেখা অনেকগুলো এসএসসি রেখার সমন্বয়ে গঠিত দীর্ঘকালীন গড় খরচ রেখা, সেখানে এমন একটা রেখা বা এমন একটা বিন্দু পাওয়া যাবে যেখানে একটি ফার্ম সর্বনিম্ন খরচে সর্বোচ্চ উৎপাদনটা করতে পারবে। অর্থাৎ যে রেখার যে বিন্দুতে সর্বনিম্ন খরচে অধিক পরিমাণ উৎপাদন করতে পারবে তাকেই
কাম্য বিন্দু বা কাম্যমাত্রার উৎপাদন বিন্দু বলা হয়। এবং এই বিন্দুটা বা এই উৎপাদনের পরিমাণটা একজন উৎপাদনকারী দীর্ঘকালীন গড় খরচ রেখার মধ্যে পাওয়ার জন্য পরিকল্পনা করে বিধায় তাকে এই দীর্ঘকালীন গড় খরচ রেখাকে প্ল্যানিং কার্ভ বা পরিকল্পনা রেখাও বলা হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্বল্পকালীন তিনটি রেখা SSC 1, SSC 2, SSC 3। স্বল্পকালীন গড় খরচ রেখা তিনটা রেখার মধ্যে এখানে তিনটে উৎপাদনের পরিমাণ রয়েছে OQ1, OQ2, OQ3। এখানে দেখতে পাচ্ছি OQ1 এবং OQ3-তে তুলনামূলকভাবে খরচ বেশি OQ2-র চেয়ে। একটু খেয়াল করি, আমি এখানে যে বিন্দুটা দিয়ে রেখেছি, যেমন কি OQ1 পরিমাণ উৎপাদন করতে আমার খরচের পরিমাণ ছিল AQ1, অর্থাৎ গড় খরচের পরিমাণ ছিল AQ1। আবার OQ3 পরিমাণ উৎপাদনের জন্য আমার গড় খরচ ছিল CQ3। খেয়াল করি, OQ1 পরিমাণ যখন উৎপাদন ছিল তখন গড় খরচ ছিল AQ1, আবার OQ3 যখন উৎপাদন ছিল তখন আমার গড় খরচ হচ্ছে CQ3। আর এখানে OQ2 উৎপাদনের পরিমাণের জন্য আমার গড় খরচ হচ্ছে BQ2। শিক্ষার্থীরা একটু খেয়াল করি, এখানে সবচেয়ে কম খরচে উৎপাদনের পরিমাণ হচ্ছে OQ2, অর্থাৎ OQ2 পরিমাণ উৎপাদন করলে একজন উৎপাদনকারী বা ফার্ম, একটি ফার্ম বা শিল্প প্রতিষ্ঠান সর্বনিম্ন খরচে উৎপাদন পরিচালনা করতে পারবে। এর চেয়ে কম উৎপাদন করলেও পারবে না, এর চেয়ে বেশি পরিমাণ উৎপাদন করলেও কিন্তু এত কম খরচে উৎপাদন করা সম্ভব হবে না। তাহলে সেক্ষেত্রে একটি ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান সবসময় চেষ্টা করবে সর্বনিম্ন খরচে উৎপাদনটা কোথায় পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন খরচে যেখানে সর্বোচ্চ উৎপাদনটা পাওয়া যাবে যে পর্যায়ে, সেখানেই একটি ফার্ম উৎপাদন পরিচালনা করার জন্য প্ল্যান করে বিধায় দীর্ঘকালীন গড় খরচ রেখাকে প্ল্যানিং কার্ভ বলা হয়। শিক্ষার্থীরা, আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। তাহলে আমরা বিষয়টা চিত্রের সাহায্যে ব্যাখ্যাটা একটু আমরা বলে নিই। লম্ব অক্ষে উৎপাদন খরচ, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। আমরা জানি একটি দীর্ঘকালীন গড় খরচ রেখা অনেকগুলো স্বল্পকালীন গড় খরচের সমন্বয়ে গঠিত। চিত্র অনুসারে আমরা SSC 1, SSC 2, SSC 3 তিনটি স্বল্পকালীন গড় খরচের সমন্বয়ে একটি দীর্ঘকালীন গড় খরচ রেখা পাই, যেটি এখানে নামকরণ করা হয়েছে LAC রেখা ধারা। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বল্পকালে ক্ষুদ্র ক্ষুদ্র গড় খরচের সমন্বয়ে বা গড় খরচ রেখার সমন্বয়ে দীর্ঘকালীন গড় খরচ রেখা পাওয়া যায় বলে একে এনভেলাপ কার্ভ বা আচ্ছাদন রেখা বা প্ল্যানিং রেখা বলা হয়। শিক্ষার্থীরা, আশা করি আমরা দীর্ঘকালীন গড় খরচ রেখা কাকে বলে সেই বিষয়ে যদি পরীক্ষা আসে আনসার করতে পারবো। এখন আমরা যে বিষয়টা দেখব, স্বল্পকালীন গড় খরচ রেখা এবং দীর্ঘকালীন গড় খরচ রেখার মধ্যে পার্থক্য কী, বা স্বল্পকালীন গড় খরচ ও দীর্ঘকালীন গড় খরচের মধ্যে সম্পর্কটা কীরূপ হতে পারে। আমরা গত ক্লাসে কিন্তু স্বল্পকালীন গড় খরচ রেখা সম্পর্কে ডিটেইলে জেনেছি। আজকে আমরা দীর্ঘকালীন গড় খরচ রেখা সম্পর্কে পড়লাম। এই দুটোর সমন্বয়ে আমরা আজকের এই সম্পর্কটা ব্যাখ্যা করব। তাহলে আমাদের প্রথম যে সম্পর্কটা আমরা দেখব সেটি হচ্ছে স্বল্পকালীন গড় খরচ রেখা এবং দীর্ঘকালীন গড় খরচ রেখা উভয়ই ইউ আকৃতির হয়ে থাকে। আমি আবার বলছি, আমরা পূর্বের ক্লাসে দেখেছি স্বল্পকালীন গড় খরচ রেখা ইউ আকৃতির হয় কেন তার বিভিন্ন ব্যাখ্যা পড়েছি, এবং আজকেও দেখলাম যে দীর্ঘকালীন গড় খরচ রেখাটা ইউ আকৃতির হয়। স্বল্পকালীন গড় খরচ রেখা এবং দীর্ঘকালীন গড় খরচ রেখা উভয়ই ইউ আকৃতির হয়। তবে এখানে একটু পার্থক্য হচ্ছে, স্বল্পকালীন গড় খরচ রেখার চেয়ে দীর্ঘকালীন গড় খরচ রেখা একটু ছড়ানো হয় বা স্প্রেডেড হয়। দুটোই ইউ আকৃতির হয়, কিন্তু দীর্ঘকালীন গড় খরচ রেখাটা একটু ছড়ানো হয়। 2 নম্বর যে সম্পর্ক, স্বল্পকালীন গড় খরচ রেখার প্রতিটি বিন্দু দিয়ে দীর্ঘকালীন গড় খরচ রেখার প্রতিনিধিত্ব পাওয়া যায়। অর্থাৎ দীর্ঘকালীন গড় খরচ রেখার প্রতিটি বিন্দু স্বল্পকালীন গড় খরচ রেখার প্রতিনিধিত্ব করে। তাহলে আমরা বলতে পারি একটি দীর্ঘকালীন গড় খরচ রেখার মধ্যে অনেকগুলো স্বল্পকালীন গড় খরচ রেখা পাওয়া যায়, কিন্তু স্বল্পকালীন গড় খরচ রেখার মধ্যে আমরা দীর্ঘকালীন গড় খরচ রেখা পাই না। 3 নম্বর সম্পর্ক, দীর্ঘকালীন গড় খরচ রেখা
সাথে স্বল্পকালীন গড় খরচ রেখা স্পর্শক থাকে, কখনো একে অপরকে ছেদ করে যায় না। শিক্ষার্থীরা আমি বিষয়টা আরেকটু বলে নিই। দীর্ঘকালীন গড় খরচ রেখা স্বল্পকালীন গড় খরচ রেখাগুলোকে স্পর্শ করে, ছেদ করে যায় না, কারণ স্বল্পকালীন গড় খরচ রেখা কখনো দীর্ঘকালীন গড় খরচের চেয়ে বেশি হয় না। অর্থাৎ স্বল্পকালীন গড় খরচের তুলনায় দীর্ঘকালীন গড় খরচটা বেশি থাকে বিধায় সেটা কখনো পরস্পরকে ছেদ করে না, বরং স্পর্শ করে। আমরা একটু আগে যে চিত্রটা দেখেছি একটু রিকল করি। লম্বকে খরচ, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, এটা দীর্ঘকালীন গড় খরচ রেখা, যেখানে অনেকগুলো স্বল্পকালীন গড় খরচ রেখা রয়েছে। একটু খেয়াল করি, এই যে দীর্ঘকালীন গড় খরচ রেখা, দীর্ঘকালীন গড় খরচ রেখা এই স্বল্পকালীন গড় খরচ রেখাগুলোকে স্পর্শ করেছে, কোনোটাকে কিন্তু ছেদ করেনি। এখানে একটা স্পর্শক বিন্দু, এই যে স্পর্শক বিন্দু, এই তিনটে স্পর্শক বিন্দু আমরা দেখতে পাচ্ছি, যেখানে একটা অপরটাকে কখনো ছেদ করে নাই। মানে প্রত্যেকটা রেখায় কিন্তু একটাকে আরেকটা রেখা স্পর্শ করেছে। স্বল্পকালীন গড় খরচ রেখা স্বল্পকালীন গড় খরচ রেখাকে ছেদ করেছে, কিন্তু দীর্ঘকালীন গড় খরচ রেখা এবং স্বল্পকালীন গড় খরচ রেখা পরস্পরকে স্পর্শ করেছে, ছেদ করেনি। তাহলে আমরা বলতে পারি স্বল্পকালীন গড় খরচ রেখা দীর্ঘকালীন গড় খরচ রেখাকে ছেদ করে না, বরং স্পর্শ করে। এবং এর মূল কারণ হচ্ছে দীর্ঘকালীন গড় খরচের তুলনায় স্বল্পকালীন গড় খরচ খুবই নগণ্য বা খুবই কম, যার কারণে একে অপরকে ছেদ করে না, বরং স্পর্শ করে। তারপর 4 নম্বর যে সম্পর্ক, স্বল্পকালীন গড় খরচ রেখা একটি মাত্র উৎপাদনের আয়তন বা মাত্রা নির্দেশ করে, কিন্তু দীর্ঘকালীন উৎপাদন খরচ রেখা বা এলএসি রেখা উৎপাদনের অনেকগুলো মাত্রাকে প্রকাশ করে বা নির্দেশ করে। কারণ স্বল্পকালে উৎপাদনের আয়তন যেহেতু ছোট থাকে এবং এখানে স্থির খরচ বিদ্যমান থাকে, সেক্ষেত্রে উৎপাদনের আয়তনটা এক সীমিত পরিসর হয়ে থাকে। কিন্তু দীর্ঘকালে সকল খরচ যেহেতু পরিবর্তনশীল, একটি ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান চাইলে তার উৎপাদনের মাত্রা পরিবর্তন করতে পারে, সকল খরচ যেহেতু পরিবর্তনশীল। তারপর 5 নম্বর যে বিষয়টা দেখব, স্বল্পকালীন গড় খরচ রেখায় স্থির খরচ বিদ্যমান থাকে, কিন্তু দীর্ঘকালীন গড় খরচ রেখায় কোনো প্রকার স্থির খরচ বিদ্যমান থাকে না। স্বল্পকালীন গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দুকে কাম্য উৎপাদন বলা হয়, কাম্য উৎপাদন বিন্দু বলা হয়। আমি আবার বলছি, স্বল্পকালীন গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দুকে কাম্য উৎপাদন বিন্দু বলা হয়। অন্যদিকে দীর্ঘকালীন গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দুকে কাম্য মাত্রার উৎপাদন বলা হয়। তাহলে আমরা এখানে কি কি সম্পর্কগুলো পেলাম প্রথম থেকে আরেকটু বলে নিই। স্বল্পকালীন গড় খরচ রেখা এবং দীর্ঘকালীন গড় খরচ রেখা উভয়ই ইউ আকৃতির হয়ে থাকে, কিন্তু স্বল্পকালীন গড় খরচ রেখার তুলনায় দীর্ঘকালীন গড় খরচ রেখার আকৃতিটা অনেকটা ছড়ানো হয়ে থাকে। দীর্ঘকালীন গড় খরচ রেখার প্রতিটি বিন্দু স্বল্পকালীন গড় খরচ রেখার প্রতিনিধিত্ব করে। 2 নম্বর যেটা দেখলাম, দীর্ঘকালীন গড় খরচ রেখার প্রতিটি বিন্দু স্বল্পকালীন গড় খরচের প্রতিনিধিত্ব করে। 3 নম্বর, স্বল্পকালীন গড় খরচ রেখা দীর্ঘকালীন গড় খরচ রেখাকে স্পর্শ করে যায়, ছেদ করে যায় না, কারণ দীর্ঘকালীন গড় খরচ রেখা স্বল্পকালীন গড় খরচের তুলনায় খুবই নগণ্য থাকে বিধায় একে অপরকে ছেদ করতে পারে না। 4 নম্বর সম্পর্ক, স্বল্পকালীন গড় খরচ রেখা একটি মাত্র উৎপাদনের মাত্রা নির্দেশ করে, কিন্তু দীর্ঘকালীন গড় খরচ রেখা একাধিক উৎপাদনের মাত্রা নির্দেশ করে, কারণ এখানে কোনো প্রকার খরচেই স্থির থাকে না বিধায় একটি উৎপাদনের মাত্রাটা পরিবর্তন করা একটি ফার্ম উৎপাদনের প্রতিষ্ঠান পক্ষে সম্ভব হয়ে থাকে। 5 নম্বর সম্পর্ক, স্বল্পকালীন গড় খরচ রেখায় স্থির খরচ বিদ্যমান থাকে, কিন্তু দীর্ঘকালীন গড় খরচ রেখায় স্থির খরচ বিদ্যমান থাকে না, সকল খরচই পরিবর্তনশীল। স্বল্পকালীন গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দুকে কাম্য উৎপাদন বিন্দু বলা হয়। অন্যদিকে দীর্ঘকালীন গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দুকে কাম্য মাত্রার উৎপাদন বিন্দু বলা হয়ে থাকে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টি বুঝেছো। এখন লাস্ট যে কোয়েশ্চেন আমরা পড়বো, এই যে একটু আগে বললাম কাম্য উৎপাদন ও কাম্য মাত্রার উৎপাদন কি, এই বিষয়টা আমরা এখন জানব। কাম্য উৎপাদন বিন্দু কি?
স্বল্পকালে উৎপাদনের যে পর্যায়ে একটি উৎপাদন প্রতিষ্ঠান সর্বনিম্ন খরচে উৎপাদন করে, অর্থাৎ যে পর্যায়ে একটি উৎপাদন প্রতিষ্ঠান স্বল্পকালে সর্বনিম্ন খরচে উৎপাদন করে তাকে কাম্য উৎপাদন বিন্দু বলা হয়। আমি আবার বলছি, একটি উৎপাদন প্রতিষ্ঠান স্বল্পকালে সবচেয়ে কম খরচে যে বিন্দুতে উৎপাদন করে তাকে কাম্য উৎপাদন বিন্দু বলে। আমরা একটু চিত্রের সাহায্যে বিষয়টা একটু দেখি। লম্ব অক্ষে যদি খরচ চিহ্নিত করা হয় এবং ভূমি অক্ষে যদি উৎপাদনের পরিমাণ দেখানো হয়, এটা ধরে নিচ্ছি একটি স্বল্পকালীন গড় খরচ রেখা বা এসএসসি রেখা। এখানে এই রেখার মধ্যে আমি 3টা পয়েন্ট নিচ্ছি, ধরে নিচ্ছি এ বিন্দু, বি বিন্দু, এন বিন্দু। উৎপাদন Q1, Q2, Q3। তো এখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা, এই বি বিন্দুটাই হচ্ছে সবচেয়ে কম খরচ এবং সর্বনিম্ন বিন্দু। এই এসি রেখার সর্বনিম্ন বিন্দু হচ্ছে বি বিন্দু। একটু খেয়াল করি, এখানে Q1 লেস দেন BQ2, আবার NQ3 লেস দেন BQ2, অর্থাৎ এই দুইটা পরিমাণের হচ্ছে এই BQ2 পরিমাণটা সবচেয়ে কম, অর্থাৎ এই খরচটা সবচেয়ে কম। এখানে OQ1 পরিমাণ উৎপাদন এবং OQ3 পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে যে খরচ হয় তার চেয়ে তুলনামূলকভাবে খরচ কম হচ্ছে OQ2 পরিমাণ উৎপাদনের, অর্থাৎ যেখানে খরচের পরিমাণ BQ3, যেটা Q1 এবং NQ3 তুলনায় কম। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারছি যে পর্যায়ে, অর্থাৎ এসএসসি রেখার যে বিন্দুতে একটি ফার্ম বা একটি উৎপাদন প্রতিষ্ঠান সর্বনিম্ন খরচে উৎপাদন পরিচালনা করতে পারে সেই বিন্দুকে বলা হয় কাম্য উৎপাদন বিন্দু। আর কাম্য মাত্রার উৎপাদন বিন্দু কি? কাম্য মাত্রার উৎপাদন বিন্দু। কাম্য মাত্রার উৎপাদন বিন্দুর বিষয়টা হচ্ছে, আমরা জানি দীর্ঘকালে সকল খরচ পরিবর্তনশীল, এখানে কোনো প্রকার স্থির খরচ নেই, অর্থাৎ উৎপাদনের আওতাটা অনেক বড়। উৎপাদনের যখন মাত্রাটা পরিবর্তন করতে চাই আমরা সকল খরচই তখন পরিবর্তন করতে হয়। তো স্বল্পকালে সকল খরচ যেহেতু পরিবর্তনশীল, দীর্ঘকালে সকল খরচ যেহেতু পরিবর্তনশীল, সেক্ষেত্রে একটি উৎপাদন প্রতিষ্ঠান যখন তার উৎপাদনের মাত্রা পরিবর্তন করতে যায় পুরোপুরি একটা স্বল্পকালীন গড় খরচ রেখা থেকে আরেকটা স্বল্পকালীন গড় খরচ রেখায় শিফট হয়। এভাবে করতে করতে যে পর্যায়ে সর্বনিম্ন খরচে দীর্ঘকালে একটি ফার্ম উৎপাদন পরিচালনা করতে পারে তাকে কাম্য মাত্রার উৎপাদন বিন্দু বলা হয়। অর্থাৎ দীর্ঘকালে একটি উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম সর্বনিম্ন খরচে যে পরিমাণ উৎপাদন পরিচালনা করে তাকে কাম্য মাত্রার উৎপাদন বিন্দু বলা হয়। আমরা রেখাটা একটু দেখে নিই কি হতে পারে। লম্ব অক্ষে যদি খরচ, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ দেখানো হলে আমরা এখানে দীর্ঘকালীন একটা রেখা নিয়ে নিলাম, যেটার নাম দিয়ে দিয়েছি এলএসি। এটা যদি এলএসি হয়, এসএসসি 1, এসএসসি 2 আর এসএসসি 3। তো এখানে দেখা যাচ্ছে এ বিন্দু, বি বিন্দু, এন বিন্দু, অর্থাৎ A1, B1, N1 দিয়ে নিলাম। এখানে এই 3টি স্বল্পকালীন গড় খরচের সমন্বয়ে কিন্তু দীর্ঘকালীন গড় খরচ রেখা আমরা এলএসি পাচ্ছি। শিক্ষার্থীরা একটু খেয়াল করি, এখানে এই যে আমি এলএসি রেখাটা অঙ্কন করলাম, অর্থাৎ এই বাইরের যে রেখাটা দীর্ঘকালীন গড় খরচ রেখা, দীর্ঘকালীন গড় খরচ রেখা, সেটি স্বল্পকালীন 3টি গড় খরচ রেখা এসএসসি 1, এসএসসি 2, এসএসসি 3 সমন্বয়ে গঠিত। এবং এই রেখার মধ্যে আমরা খুঁজে নিচ্ছি কাম্য মাত্রার উৎপাদন কোনটি। এখানে অবশ্যই দেখা যাচ্ছে OQ1, Q2, Q3 3টি উৎপাদন স্তরের মধ্যে সবচেয়ে কম খরচে উৎপাদন হচ্ছে OQ2, কারণ এখানে A1, Q1, B1, Q2, N1, Q3-র মধ্যে সবচেয়ে কম দূরত্ব হচ্ছে B1, Q2 পরিমাণ উৎপাদন ক্ষেত্রে, অর্থাৎ
B1 Q2 পরিমাণ সবচেয়ে কম খরচ। এই কম খরচে একটি উৎপাদন প্রতিষ্ঠান এখানে মোটামুটি Q2 পরিমাণ উৎপাদন করতে পারে। এর চেয়ে কম পরিমাণ উৎপাদন করলে অথবা এর চেয়ে বেশি পরিমাণ উৎপাদন করলে তার উৎপাদন খরচ বেড়ে যাবে। অর্থাৎ সর্বনিম্ন খরচ হচ্ছে B1 Q2। এই পরিমাণ উৎপাদন করলেই একটি ফার্ম মোটামুটি কম খরচে উৎপাদনটা পরিচালনা করতে পারে বিধায় দীর্ঘকালে এটাকে কাম্য মাত্রার উৎপাদন বিন্দু বলা হয়। অর্থাৎ দীর্ঘকালীন গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দুতে যে পরিমাণ উৎপাদন পরিচালনা করা হয় তাকে, অর্থাৎ যে বিন্দুতে সর্বনিম্ন খরচে দীর্ঘকাল উৎপাদন পরিচালনা করা হয় তাকে কাম্য মাত্রার উৎপাদন বলা হয়। তাহলে ফাইনালি আমি আরেকটু বলে নিই, কাম্য উৎপাদন হচ্ছে স্বল্পকালীন গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দুতে যে পরিমাণ উৎপাদন পরিচালনা করা হয় তা কাম্য উৎপাদন বিন্দু বলা হয়। অন্যদিকে দীর্ঘকালীন গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দুতে যে পরিমাণ উৎপাদনটা পরিচালনা করা হয়, তো সর্বনিম্ন খরচে যে পরিমাণ উৎপাদনটা পরিচালনা করা হয় তাকে কাম্য মাত্রার উৎপাদন বলা হয়। শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা যে বিষয়গুলো জানলাম, প্রথমে হচ্ছে দীর্ঘকালীন গড় খরচ রেখা কি, দীর্ঘকালীন গড় খরচ রেখা এবং স্বল্পকালীন গড় খরচ রেখার মধ্যে সম্পর্কটা কি, এবং শেষ পর্যন্ত আমরা যেটা জেনেছি কাম্য উৎপাদন ও কাম্য মাত্রার উৎপাদন কি। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। বাসায় আরেকটু দেখে নিও, ইনশাল্লাহ উপকৃত হবে। আল্লাহ হাফেজ।